ওয়েলকাম স্টুডেন্টস, আজ আমি বোর তত্ত্বের আরেকটি প্রয়োগ নিয়ে আলোচনা করব। আজ আমি প্রথমে পড়াবো কিভাবে কোনো পরমাণুর আয়নীয় ভবন শক্তির মান নির্ণয় করতে হয় এবং এক্সাইটেশন শক্তির মান নির্ণয় করতে হয়। প্রথমে আমরা আয়নীয় ভবন শক্তির মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাবো। তোমরা হেডিং করো হাইড্রোজেন বা উহার মতো এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের আয়নীয় ভবন শক্তির মান নির্ণয়। প্রথমে আমাদের শিখতে হবে আয়নীয় ভবন শক্তি কি। আয়নীয় ভবন শক্তি কি শেখার পরে তাহলে আমরা মান নির্ণয় করতে পারবো, তাই না? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি আয়নীয় ভবন শক্তি ব্যাপারটা কি। তাহলে লেখো যে আয়নীয় ভবন শক্তি। তাহলে এখানে আমরা একটা লাইনে দেখাচ্ছি, লেখো হাইড্রোজেন বা উহার মতো এক ইলেকট্রন বিশিষ্ট কোনো আয়নের ইলেকট্রনকে এক নম্বর কক্ষপথ হতে অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীয় ভবন শক্তি বলে। ভালো করে দেখ। তাহলে হাইড্রোজেন বা উহার মতো এক ইলেকট্রন বিশিষ্ট কোনো আয়নের ইলেকট্রনকে এক নম্বর কক্ষপথ হতে অসীম দূরত্বে নিয়ে যেতে প্রয়োজনীয় শক্তি। তাহলে যাদের একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা কোথায় থাকবে? এক নম্বর কক্ষপথে N1 তাহলে এখান থেকেই অসীম দূরত্বতে নিয়ে যেতে, এখান থেকে এক নম্বর থেকে অসীম দূরত্বতে নিয়ে যেতে যে শক্তির প্রয়োজন হবে তাকে আমরা বলবো আয়নীয় ভবন শক্তি। এই জায়গাটা বোঝা গেল? তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে কি, N1টা 1 অলওয়েজ, যেহেতু একটা ইলেকট্রন আছে N1টা 1 হবে আর N2টা কি হবে? N2টা ইনফিনিটি হবে। তাহলে একে থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে যে শক্তি লাগে তাকে বলবো আমরা আয়নীয় ভবন শক্তি। ক্লিয়ার? দেখো কোন ফর্মুলা দিয়ে আমরা আয়নীয় ভবন শক্তির মান নির্ণয় করব সেটা আমি দেখাবো। আগে তোমাদের আমি দেখিয়েছিলাম যে N2 কক্ষপথ হতে যদি N1 কক্ষপথে কোনো ইলেকট্রন অবতরণ করে বা N1 থেকে যদি N2 কক্ষপথে ইলেকট্রন আরোহণ করে তাহলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা N2 থেকে N1-এ নামলে যে শক্তি নির্গত হয় সেটা নির্ণয় করার একটা রাশিমালা আমি লিখে দিয়েছিলাম। সেটা কি ছিল? ডেল্টা ই ইকুয়াল টু
13.6 জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার ইলেকট্রন ভোল্টে, তাই তো? তাহলে এখানে দেখো এই আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে এই ইকুয়েশনটাই ফলো করব, কিন্তু কি আই এর ক্ষেত্রে আমরা বলবো 13.6 জেড স্কোয়ার, এখানে কি এটা 1, n1টা তো 1, তাহলে এটা 1 স্কোয়ার, আর n2টা কত, n2টা তো ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট। তার মানে কি পাচ্ছি, আই ইকুয়াল টু কি পাচ্ছি 13.6 জেড স্কোয়ার, এটা কি 1 আর এটা কি 0, সামথিং বাই ইনফিনিটি মানে কি 0 হয়ে যাচ্ছে, তার মানে শুধুমাত্র এটা 1 তো, তাহলে শুধুমাত্র এই ফর্মুলাটা আসছে, এই ফর্মুলাটা। তাহলে আয়নাইজেশন এনার্জি ক্যালকুলেশন করার জন্য শুধুমাত্র আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, যেহেতু 1/1 স্কোয়ার মানে 1, এটা তো অলওয়েজ 1, আর 1/ইনফিনিটি মানে কি 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এইটা শুধু থেকে যাচ্ছে। তার মানে শুধু আয়নাইজেশন এনার্জি ক্যালকুলেশনের সময় আমরা শুধু এই ফর্মুলাটা মনে রাখবো। আর এই ফর্মুলাটা আগে আমরা করে রেখেছি আগের ক্লাসে, যে n2 থেকে n1 ইলেকট্রন অবতরণ করলে যে নির্গত শক্তি হয় এই ফর্মুলা দিয়ে। তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু এই ফর্মুলাটা আমরা পাচ্ছি। তাহলে ক্লিয়ার? 1 নম্বর কোশ্চেন পড়লো যে হাইড্রোজেন পরমাণু আয়নীয় ভবন শক্তির মান নির্ণয় করো। তার মানে n1টা কি 1 আর n2টা কি ইনফিনিটি, এই তো এটা আমরা জানি। তাহলে আমরা অত কিছু আর ইকুয়েশন আর বসাবো না, আমরা শুধু আই হাইড্রোজেন ইকুয়াল টু কি বসাবো 13.6 ইন্টু জেড স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট, তার মানে 13.6 ইন্টু 1 স্কোয়ার, এগুলো আর লাগছে না, এগুলো আর লাগছে না, এগুলো বসালেও এটাই আসবে। তার মানে কি বললাম 13.6 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? তাহলে শুধু এই ছোট্ট ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করতে পারলাম। আচ্ছা, আমি অ্যানাদার একটা কোশ্চেন বলছি, লেখো হিলিয়াম প্লাস আয়নের আয়নীয় ভবন শক্তির মান নির্ণয় করো, নির্ণয় করো। ঠিক আছে, এরকম অঙ্ক পড়লো। তাহলে তুমি কি শিখলে, আই হিলিয়াম প্লাস ইকুয়াল টু কি 13.6 জেড স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট, তার মানে হিলিয়ামের ক্ষেত্রে জেডটা কত 2 স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট, তার মানে কত 54.4 ইলেকট্রন ভোল্ট। এই তাহলে যে কোনো প্রবলেম আমরা খুব সহজে আনসার করতে পারবো। তাহলে এইভাবে এলে আশা করি তোমরা আনসার করতে পারবে, বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, অ্যানাদার প্রয়োগ বলছি আমরা, লেখো যে এক্সাইটেশন শক্তির মান নির্ণয়। লেখো এক্সাইটেশন, এক্সাইটেশন শক্তির মান নির্ণয়, মান নির্ণয়। তাহলে আগে আমাদের জানতে হবে এক্সাইটেশন শক্তিটা কি। তাহলে এখানে লিখে রাখো এক্সাইটেশন এনার্জি, এক্সাইটেশন শক্তি। এক্সাইটেশন এনার্জিটা কি আমরা একটা লাইন লিখে দিচ্ছি। দেখো, আমরা বলছি হাইড্রোজেনের মতো কোনো আয়নের, হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো কোনো আয়নের একটি ইলেকট্রনকে 1 নম্বর কক্ষপথ হতে যে কোনো উচ্চ কক্ষপথে নিয়ে যেতে প্রয়োজনীয় শক্তি। কি বললাম? হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো কোনো আয়নের, মানে যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে আগের মতো, হ্যাঁ,
হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো কোনো আয়নের একটি আচ্ছা ইলেকট্রনকে লিখে দাও, ইলেকট্রনকে 1 নম্বর কক্ষপথ হতে যে কোনো উচ্চ কক্ষপথে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে এক্সাইটেশন এনার্জি বলে। এক্সাইটেশন শক্তি বলে। ঠিক আছে, তাহলে 1 নম্বর কক্ষপথ হতে যে কোনো উচ্চ কক্ষপথে নিয়ে যেতে যে শক্তির প্রয়োজন হয় তাকে এক্সাইটেশন এনার্জি বা এক্সাইটেশন শক্তি বলে। যেমন দেখো, তাহলে n1টা 1, তাহলে 1 থেকে যদি 2 নিয়ে যেতে হয়, n2 ইকুয়াল টু যদি 2 হয়, 1 থেকে 2 নিয়ে যেতে গেলে যে শক্তি লাগে তাকে আমরা বলি ফার্স্ট এক্সাইটেশন এনার্জি। তাহলে 1 থেকে 1, n1 থেকে 1 2, এখানে 2 বলে দিলাম। n1 ইকুয়াল টু 1 থেকে, 2 মানে থেকে, n2 ইকুয়াল টু 2, তাহলে প্রয়োজনীয় শক্তি এটাকে বলি ফার্স্ট এক্সাইটেশন এনার্জি। এই প্রয়োজনীয় শক্তি এটাকে বলি প্রথম এক্সাইটেশন শক্তি। এটা প্রথম এক্সাইটেশন শক্তি। তাহলে n1 যদি 1 হয় 2 থেকে, n2 যদি 3 হয়, তাহলে প্রয়োজনীয় শক্তি কি হবে? এটাকে বলবো সেকেন্ড এক্সাইটেশন এনার্জি। তাহলে দেখো, 1 থেকে 3 নিয়ে যেতে যে শক্তি লাগবে তাকে সেকেন্ড এক্সাইটেশন এনার্জি। অনুরূপে n1টা 1 2 থেকে n2 ইকুয়াল যদি 4 নিয়ে যায়, তাহলে যে প্রয়োজনীয় শক্তি তাকে বলবো থার্ড এক্সাইটেশন এনার্জি। ঠিক আছে, এন্ড সো অন, এইরকম। তাহলে আমাদের এক্সাইটেশন এনার্জিটা কেমন ভাবে হচ্ছে বুঝতে পারছো? যদি 1 থেকে 2 নিয়ে যেতে প্রয়োজনীয় শক্তি বলছি প্রথম এক্সাইটেশন শক্তি, 1 থেকে 3 নিয়ে যেতে দ্বিতীয় এক্সাইটেশন শক্তি, 1 থেকে 4 নিয়ে যেতে তৃতীয় এক্সাইটেশন শক্তি। তাহলে 1 থেকে যদি n এ নিয়ে যেতাম, n2 ইকুয়াল টু যদি n হতো, তাহলে এক্সাইটেশন শক্তির মান কি হতো? 1 কম, n-1 এক্সাইটেশন এনার্জি। যেমন এইটা বলছি, দেখ, n1 1 2, n2 ইকুয়াল টু যদি n হয়, তাহলে যে এক্সাইটেশন এনার্জি তাকে কি বলবো? এই 4 হলে থার্ড, তাহলে n হলে 1 ঘর কম, n-1 এক্সাইটেশন শক্তি। ব্যাপারটা বুঝতে পারলি? 1 থেকে n এ নিয়ে যেতে, হ্যাঁ, তাকে বলছি n-1 এক্সাইটেশন শক্তি। তাহলে এই জায়গাটা ক্লিয়ার? তাহলে দেখো, যে সমীকরণের সাহায্যে এক্সাইটেশন এনার্জি ক্যালকুলেট করা হয় সেই সমীকরণটা আমি লিখছি। দেখো, আগে আমরা বলেছিলাম যে হায়ার থেকে n2 থেকে n1 এ নামলে যে এনার্জির ইকুয়েশনটা হয়, আমরা বলেছিলাম এরকম z²/1/n1² - 1/n2², এত ইলেকট্রন ভোল্টে। ঠিক এই ইকুয়েশনটা আমরা আবারও ইউজ করব এক্সাইটেশন এনার্জির ক্ষেত্রে। তাহলে এখানে শুধু এক্সাইটেশন, এই ডেল্টা এক্স না লিখে ই এক্স লিখলাম, এক্সাইটেশন এনার্জি। তাহলে 13.6 z², এই একই এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। এটাও এক ইকুয়েশন, ঠিক আগের মতো। আয়োনাইজেশন এনার্জির ইকুয়েশনও কিন্তু সেম ছিল, শুধু এখানে 1 বসিয়েছিলাম, এখানে ইনফিনিটি বসিয়েছিলাম, একই ছিল। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা এখন আমরা ব্যবহার করে
এক্সাইটেশন এনার্জি থেকে যদি কোনো প্রবলেম আসে তাহলে আমরা কি করব, সলভ করব। ভালো করে দেখো, এখানে কেবলমাত্র অঙ্কগুলোই আসে। দেখো আমি একটা প্রবলেম বলছি, লেখো যে হাইড্রোজেন পরমাণুর প্রথম এক্সাইটেশন শক্তির মান নির্ণয় করো। মান নির্ণয় করো। কি বললাম, হাইড্রোজেন পরমাণুর প্রথম এক্সাইটেশন শক্তির মান নির্ণয় করো। তার মানে n1 = 1, n2 = কি 2, প্রথম এক্সাইটেশন এনার্জি মানে n2 = 2, তাহলে ডেলি = কি 13.6 ইনটু z স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এত ইলেকট্রন ভোল্ট। তাহলে 13.6, এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে z কত 1, এটা কি 1 স্কয়ার, এটা কি 2 স্কয়ার, ক্লিয়ার, এত ইলেকট্রন ভোল্ট। তার মানে কি হচ্ছে 13.6 এটা কি ইনটু 3/4, তার মানে কত হলো 10.2 ইলেকট্রন ভোল্ট, ক্লিয়ার। এইভাবে তাহলে এক্সাইটেশন এনার্জিও আমরা ক্যালকুলেট করতে পারবো খুব সহজে, এগুলো কিছুই নেই। ব্যাপারটা বুঝতে পারলে আশা করি এখানে কিছুই নেই, সবাই পারবে, এগুলো একটু ফলো করলেই পারবে। এবারে আমরা আরো একটা অঙ্ক দেখাচ্ছি, লেখো যে হিলিয়াম প্লাস আয়নের আচ্ছা ফোর্থ বা ফিফথ বললাম, ফিফথ এক্সাইটেশন শক্তির মান নির্ণয় করো। মান নির্ণয় করো, এরকমও আমাদের পরীক্ষায় আসতে পারে, ভালো করে দেখে নাও। তাহলে এখানে আমরা ex = কি লিখবো 13.6 ইনটু z স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এত ইলেকট্রন ভোল্ট। এখানে n1 টা 1 আর n2 টা কত, n2 টা যেহেতু 6th এক্সাইটেশন এনার্জি, তার মানে n2 টা হবে এই 5th এক্সাইটেশন এনার্জি, তার মানে n2 টা 6, তার মানে আমাদের ex = কি 13.6, z টা কত হিলিয়ামের 2 স্কয়ার ইনটু 1/1 স্কয়ার মাইনাস 1 কত তোমার 6 স্কয়ার, এই এত ইলেকট্রন ভোল্ট। তার মানে 13.6 ইনটু 4 ইনটু 36 হচ্ছে 36 মানে 36 মাইনাস হয় না 35/36, এই 35/36 9, তাহলে এবারে এটা ক্যালকুলেট করবে নিজেরা, এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এরকম ভাবে প্রবলেম পড়লে আশা করি পারবে, এটা নিজেরা ক্যালকুলেট করে নেবে। তাহলে এক্সাইটেশন এনার্জি থেকে যাই প্রবলেম আসুক না কেন আমরা আনসার করতে পারবো। তাহলে আজ আমি এই পর্যন্ত রাখলাম, পরের ক্লাসে আমি হাইড্রোজেন বর্ণালী নিয়ে আলোচনা করব, ওটাও খুব ইম্পর্টেন্ট টপিক।